দিয়ে দিলাম। উৎসব যেহেতু থাকতে পারবে না, তাহলে ওর জন্য রেকর্ডিং দিয়ে দিলাম। স্যার আমরা চাইলে করতে পারবো না? দেখা জায়গা, সেটা তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে যে তুমি কত রেগুলার ক্লাসে থাকো। অ্যাক্সিডেন্টলি দুই একদিন না থাকতে পারলে তার জন্য তো অবশ্যই তোমার একটা প্রাপ্য। তাহলে এটা তোমার প্রাপ্য যে ক্লাসটা যদি রেকর্ডিং করে দেওয়া হয় ইউটিউবে বা ফেসবুকে, তাহলে অন্তত আমি একবার দেখে নিতে পারি। হ্যাঁ, এটা তো তোমার প্রাপ্য যদি তুমি রেগুলার ক্লাস করো। কিন্তু তুমি যদি রেগুলার ছেড়সান্তি করো জাহিয়ার মতো, তাহলে কি তোমার ভিডিও রেকর্ডিং পাওয়া উচিত? তো পাওয়া উচিত না স্যার। স্যার আপনার জাহিয়া রানী বাড়িতে আছে, এজন্য ক্লাস করতেছেন। কেন উনি এত এরকম টাইমে বাড়িতে গেছেন কেন? ওনার কি বিবাহ, শুভ বিবাহ অনুষ্ঠিত হবে? ওনার কি শুভ বিবাহ অনুষ্ঠিত হবে? উনি এত বাড়িতে কি করেন? আমি বাড়িতে বসে কি করেন? ওনার কি বাড়িতে শুভ বিবাহ হবে? আমি গতকাল কথা হচ্ছে, মেসেজ দিছে ওর বাড়িতে নেট এতটা ভালো না, প্লাস ওনাকে অনেক অসুস্থ, এই জন্য অসুস্থ। ক্লাস করতে। আচ্ছা, এবার দেখো আমি তোমাদেরকে যেটা বলছি, আমাদের ক্লাস আমরা স্টার্ট করছি ম্যাটেরিয়াল। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল। আমি কিন্তু এখানে ম্যাটেরিয়াল থেকে যে কটা অঙ্ক করাবো তোমাদের বোর্ড কোশ্চেন, সেগুলো কিন্তু আমাদের শীটের মধ্যে রেডি আছে, দেখছো? সেটাগুলো কিন্তু আমাদের শীটের মধ্যে রেডি আছে, যে পার্ট বি, যেগুলো আমি বোর্ড কোশ্চেন তোমাদের সলভ করবো, সেগুলো কিন্তু সব আমার কাছে রেডি করা আছে। 2015 2014 সালের কোশ্চেন। হ্যাঁ স্যার, আমি ওই যে অ্যাডভান্স স্টক হোল্ডার সিকিউরিটিতে কোনো প্রবলেম নাই যা দেখলাম রাতে। আমি আপাতত কস্টটা করি, অ্যাডভান্সটা না করি। ঠিক আছে স্যার, যখন আবার পরের কোনো চ্যাপ্টারে যখন দেখবো যে সমস্যা, তখন যেটা তোমার প্রবলেম তুমি সেটা করবে। আমি একটু ইন্স্যুরেন্স আর ব্যাংকটা পাইলে ভালো হতো আর কি। ইন্স্যুরেন্স আর ব্যাংক তো ওদের এখন করাবো না, ওটা করাবো ওদেরকে পরে। জি স্যার। কস্টটা তো আমার অনেক করা হয় না, অনেক মাস কোচিং করা হয় না, এজন্য কস্টটা 7 নম্বরে দেখো যে এই সব এই যে তোমার 2014 সালের কোশ্চেন, অর্থাৎ বোর্ড কোশ্চেন সব কিন্তু আমার রেডি করা আছে। দেখছো সেতু, দেখছো পার্ট বি পার্ট সি তে যে অঙ্কগুলো আমি তোমাদেরকে করাবো, এগুলো কিন্তু সব এখানে রেডি করা আছে। কিন্তু আমি বেসিক যে আলোচনাটা তোমাদের সঙ্গে করব, সেই বেসিক আলোচনাটাও তোমাদের পিডিএফ এর মধ্যে থাকা উচিত। সেই জন্য আমি তোমাদেরকে এটা পিডিএফটা এখনো পর্যন্ত দেই নাই। আমার বেসিক ইনফরমেশনটা শেষ হয়ে গেলে আলোচনা, তখন আমি তোমাদেরকে এই পুরাটা বেসিক ইনফরমেশনের আলোচনাটা সহ আমি পুরোটার একটা পিডিএফ তখন তোমাদেরকে দিয়ে দিব। তখন নিচের ওই অঙ্কগুলো তোমাদের কাছে চলে আসবে। ঠিক আছে? জি স্যার। তোমরা এবার খাতা নিয়ে নাও। আজকে আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল নিয়ে। আর তোমরা জানো কস্ট অ্যাকাউন্টিং, এরা কিন্তু উৎপাদনের ব্যয় নির্ণয় করে। কস্ট অ্যাকাউন্টিং এর কাজে কিন্তু তুমি যে মালটা উৎপাদন করছো, যে প্রোডাক্টটা তৈরি করছো, সেই প্রোডাক্টটা তৈরি করার ব্যয় কিন্তু এরা নির্ধারণ করবে। এই জন্য এই সাবজেক্টটার নামই কিন্তু কস্ট অ্যাকাউন্টিং। তোমরা কিন্তু এর আগে জীবনেও তোমাদের কোনোদিন তোমরা এই কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা কিন্তু তোমরা পাও না, এটাই তোমাদের ফার্স্ট টাইম। আর কস্ট অ্যাকাউন্টিং এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা উৎপাদন ব্যয় নিরূপণ করে। কস্ট অ্যাকাউন্টিং এর কাজ কি? কস্ট অ্যাকাউন্টিং এর প্রধান কাজ হলো উৎপাদন ব্যয় নিরূপণ করা, নির্ণয় করা, উৎপাদন ব্যয় নিরূপণ করা। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রধান কাজ হচ্ছে উৎপাদন ব্যয়কে নিয়ন্ত্রণ করা। আর কস্ট অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয় করা বা নিরূপণ করা। তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে উৎপাদন ব্যয় নিরূপণ করা। তোমরা সবাই ভালো করে জানো পণ্যের উৎপাদনের প্রধান উপাদানটা হচ্ছে ম্যাটেরিয়াল। যে কোনো মাল উৎপাদন করতে গেলে প্রধান উপাদানটা কি? ম্যাটেরিয়াল। তাই শুধুমাত্র ম্যাটেরিয়াল নিয়ে কিন্তু একটা আলাদা কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার রয়েছে, কারণ একমাত্র ম্যাটেরিয়াল নিয়েই অনেক রকমের হিসাব নিকাশের প্রয়োজন আছে। তুমি যদি উৎপাদনের ব্যয় নির্ণয় করতে চাও, তাহলে উৎপাদনের প্রত্যেকটা উপাদান সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তোমরা তো কস্ট শীট করেছো ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট নির্ণয় করতে গিয়ে, সেখানে তোমরা দেখেছো আমরা আগে কস্ট অফ র মেটেরিয়াল কনজিউম বের করেছিলাম, তাই না? এটা তো প্রথম করেছিলাম। তারপর আমরা ডাইরেক্ট লেবার করেছি, এরপর আমরা ওভারহেড করেছি। মনে রাখো এই যে কস্ট অফ র মেটেরিয়াল কনজিউম, ডাইরেক্ট লেবার, ওভারহেড, এই সবগুলোই কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর এক একটা চ্যাপ্টার। এই সবগুলোই কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর এক একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা অঙ্ক শিখবো, এবং এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা অঙ্ক করব। তাই কস্ট অ্যাকাউন্টিং এর আমাদের প্রথম চ্যাপ্টার স্বাভাবিকভাবেই চলে আসছে ম্যাটেরিয়াল নিয়ে। আর তাই ম্যাটেরিয়াল নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা স্টার্ট করছি। তুমি দেখো আমরা এই ম্যাটেরিয়াল চ্যাপ্টারে কয় রকমের অঙ্ক করব, আমি সেটাই তোমাদেরকে আগে লিখে দেবো সবার আগে। এই ম্যাটেরিয়াল চ্যাপ্টারে আমরা সব মিলে যে কয় প্রকারের অঙ্ক করব, আমি সেই কয় প্রকার অঙ্কের একটা সিরিয়াল আগে তোমাদেরকে লিখে দিচ্ছি। তোমরা আগে সবার আগে এই চ্যাপ্টারটা যেখান থেকে শুরু করছো খাতার মধ্যে, সেখানে সবার আগে তোমরা
এই চ্যাপ্টারের নামগুলো আগে ভালো এই 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 ইয়েগুলো আগে লিখে নাও, অঙ্কের মেথড গুলো আগে লিখে নাও যে আমরা কি কি অঙ্ক করব সবার আগে। আমরা এখান থেকে যে অঙ্কগুলো করবো তার মধ্যে প্রথমেই আমরা করবো স্টোর লেজার। আমরা সবার আগে করবো স্টোর লেজার, এটা আমাদের প্রথম কাজ। স্টোর লেজারকে বাংলায় বলা হয় মাল খতিয়ান, অর্থাৎ কাঁচামালের প্রত্যেকটা কাঁচামালের হিসাব রাখার জন্য, প্রত্যেকটা কাঁচামালের হিসাব রাখার জন্য যে কোন কাঁচামালটা কতটুকু আছে, কতটুকু আমরা ব্যবহার করেছি, আর ব্যালেন্সে কতটুকু রয়ে গেল। এইভাবে যদি নিয়মিত একটা লেজার মেনটেন করা হয়, তাহলে কোন মাল কখন কিনতে হবে, কোন মাল কখন কিনে রাখতে হবে, যাতে আমাদের চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারি, এই ব্যাপারটা কিন্তু মেনটেন করা কঠিন হবে। এই জন্য একটা স্টোর লেজার মেনটেন করা ম্যাটেরিয়ালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই আমরা এই অঙ্কটা শিখবো সর্বপ্রথম। আমরা বি নাম্বারে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আমরা বি নাম্বারে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইওকিউ। অর্থাৎ কাঁচামাল তো কিনতে হবে, কিন্তু কি পরিমাণ কাঁচামাল কিনলে আমাদের লাভ হবে সবচেয়ে বেশি, কতটুকু পরিমাণ কাঁচামাল কিনলে আমাদের লাভ হবে সবচেয়ে বেশি। আমরা তো কাঁচামালের ব্যবসা করছি, কাঁচামাল দিয়ে মাল প্রোডাক্ট উৎপাদন করছি, বাজার থেকে কাঁচামাল কিনে আমাদের গুদামে রেখে দিতে হয়, যাতে আমরা অল্প অল্প করে কাঁচামাল ব্যবহার করতে পারি। আবার যখন কাঁচামাল শেষ হয়ে যাবে আমরা আবার কাঁচামাল কিনে আনবো। তো প্রতিবার যখন আমরা কাঁচামাল কিনবো, কতগুলো কাঁচামাল কিনবো, 2 ট্রাক, 5 ট্রাক, 1000 টন, 2000 টন, কতটুকু মাল কিনলে আমাদের খরচ হবে সবচেয়ে কম, সেটাকে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। সেটাও আমাদেরকে এই অঙ্কটা থেকে শিখতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের এই চ্যাপ্টারে রয়েছে। কস্ট অ্যাকাউন্টিং এর কিন্তু একটাই সমস্যা, কস্ট অ্যাকাউন্টিং এর সমস্যা একটাই, সেটা হলো কি, কস্ট অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে অনেক রকমের অঙ্ক থাকে। এক একটা চ্যাপ্টারে অনেক রকমের অঙ্ক থাকে বলে কস্ট অ্যাকাউন্টিং এর এক একটা চ্যাপ্টার শেষ করতে অনেক সময় লেগে যায়। আমরা কিন্তু সব সাবজেক্টের মধ্যে কস্ট অ্যাকাউন্টিংটা শেষ করতে আমাদের টাইমটা লেগে যাবে বেশি, তবে অ্যাডভান্স অ্যাকাউন্টিংটা যদি আমরা একটুখানি আগায় যাই, অথবা ম্যানেজারিয়াল ফাইন্যান্সটা যদি এখন আমরা একটুখানি আগায় যাই, বেশি বেশি যদি আগাতে পারি, তাহলে আমরা কিন্তু সবার আগে কস্ট অ্যাকাউন্টিং এর ক্লাস সংখ্যাটা বাড়াই নিব, বুঝছো? জি স্যার। এটা বাড়াই নিব যাতে আমরা কস্ট অ্যাকাউন্টিংটা একটু তাড়াতাড়ি শেষ করতে পারি। কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর এখন ক্লাস বাড়ায় আসলে লাভ নেই। এখন ক্লাস বাড়ালে তোমাদের লোড দিতে পারবে না তোমরা। আমাদের 3 নম্বরে আমরা যে অঙ্কটা করব এখান থেকে, সেটাকে বলা হবে স্টোর রুটিন। স্টোর রুটিন, ম্যাটেরিয়ালের স্টোর রুটিন। এই স্টোর রুটিনের মধ্যে কি ধরনের অঙ্ক রয়েছে, যখন আমি তোমাদেরকে অঙ্কটা করাবো তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। আর সবার শেষে 3 নম্বরে আমরা দেখব পারচেজ প্রসিডিউর। পারচেজ প্রসিডিউর, প্রসিডিউর, হ্যাঁ। তো তোমরা দেখো খেয়াল করে, এই 4 রকমের অঙ্কের মধ্যে সাধারণত পারচেজ প্রসিডিউর থেকে অঙ্কটা সাধারণত পার্ট বি তে থাকে। স্টোর রুটিন থেকে প্রশ্নটা সাধারণত পার্ট বি তে থাকে, তবে মাঝে মাঝে পার্ট সি তেও এখান থেকে প্রশ্ন থাকে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি থেকে প্রশ্ন পার্ট বি তে থাকে। একমাত্র স্টোর লেজার থেকে প্রশ্নটা পার্ট সি তে থাকে, এখান থেকে পার্ট বি তে প্রশ্ন থাকে না। এখান থেকে যে প্রশ্ন থাকে সবগুলাই পার্ট সি তে থাকে। তাহলে স্টোর লেজার থেকে শুধুমাত্র পার্ট সি তেই প্রশ্ন থাকে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি থেকে সাধারণত পার্ট বি তে থাকে, তবে মাঝে মধ্যে পার্ট সি তেও প্রশ্ন থাকে। স্টোর রুটিন থেকেও সাধারণত পার্ট বি থেকে প্রশ্ন হয়, কিন্তু মাঝে মধ্যে পার্ট সি থেকেও প্রশ্ন হয়। কিন্তু পারচেজ প্রসিডিউর থেকে শুধুমাত্র পার্ট বি এরই প্রশ্ন হয়। তাহলে পারচেজ প্রসিডিউর থেকে কখনোই পার্ট সি তে প্রশ্ন হয় না, শুধুমাত্র পার্ট বি তেই প্রশ্ন হয়। তো এই 4 রকমের অঙ্ক রয়েছে এক ম্যাটেরিয়াল নিয়ে। তাহলে একটা ম্যাটেরিয়ালের মধ্যে যেহেতু এই 4 রকমের অঙ্ক রয়েছে, আমাদের কিন্তু এই অঙ্কগুলো খুব ভালোভাবে শিখে নিতে হবে, খুব ভালোভাবে। আমি এই হিসাবে আজকে তোমাদের সঙ্গে আলোচনা শুরু করব। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা শুরু করব স্টোর লেজার দিয়ে। আমি দেখব যে আমাদের স্টোর লেজার আমরা স্টোর লেজারটা যে আমরা করব, এই স্টোর লেজার
কিভাবে করতে হয়। তাই আজকে আমাদের আলোচনা শুরু হবে স্টোর লেজারকে নিয়ে। তোমরা একটু দেখো, স্টোর লেজার হচ্ছে একটা খতিয়ান, মাল খতিয়ান। আর এই স্টোর লেজারটা সাধারণত আমরা চারটা মেথডে এই স্টোর লেজারটা তৈরি করা হয়। এই স্টোর লেজারটা সাধারণত চারটা মেথডে তৈরি করা হয়। আমি মেথড গুলার নামগুলো লিখছি। চারটা যে মেথডে আমরা স্টোর লেজারটা তৈরি করব তার মধ্যে প্রথমটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, যেটাকে আমরা সংক্ষেপে বলি ফিফো মেথড। আমাদের দুই নম্বর হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটাকে আমরা বলি লিফো মেথড। তিন নম্বরে আমরা লিখব ওয়েটেড এভারেজ মেথড। আর 4 নম্বরে রয়েছে সিম্পল এভারেজ মেথড। সাধারণত স্টোর লেজারটা আমরা প্রথমে স্টোর লেজারের আলোচনা শুরু করছি আজকে। আর আমাদের স্টোর লেজারটা সাধারণত এই চারটা মেথডে করা হয়। আমরা এই চারটা মেথডের থেকে সাধারণত প্রশ্ন হয় বিভিন্ন পরীক্ষার সময়। আর তাই আমরাও এই চারটা মেথডই শুধুমাত্র শিখবো। আমি যদি তোমাদেরকে চারটা মেথডের চারটা অঙ্ক করাই দেই, তাহলে কিন্তু তোমাদের এই মেথডটা জীবনেও শেখাতে হবে না, এটা তোমরা এমনি শিখে যাবে। শুধুমাত্র কস্ট অ্যাকাউন্টিং এর প্রবলেম একটাই, সেটা হলো কি প্রতিটা চ্যাপ্টারে অঙ্কের রকম রয়েছে অনেক রকম, আর এই জন্য একটু সময় বেশি লাগে। আর অন্যান্য ইয়ারের তুলনায় তোমাদের থার্ড ইয়ারে আমি বলেছি যে এখানে সবকটা সাবজেক্টে কিন্তু এরকম, সবকটা সাবজেক্টে এরকম। এছাড়াও কিন্তু একটা পঞ্চম সাবজেক্টও তোমাদের আছে, ওই যে ফাইমা বলছিল ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স। এই ব্যাংকিং ইন্স্যুরেন্স আবার তোমাদের পঞ্চম আরেকটা সাবজেক্ট, সেটার মধ্যে কিন্তু অন্তত 3টা অঙ্ক আসে পরীক্ষা, সেখান থেকেও অঙ্ক শিখতে হয়। তার মানে তোমাদের অঙ্কের জন্য সবচেয়ে ঝামেলাযুক্ত ইয়ারটা হচ্ছে থার্ড ইয়ার। তাই এই ইয়ারে আমাদের যথেষ্ট সময় নিয়ে সবগুলো করার জন্য করতে হয়। এ কারণে সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা না শুরু হতেই আমরা কিন্তু অলরেডি থার্ড ইয়ারের পড়ালেখাটা এই জন্যই শুরু করেছি, যাতে আমরা যতটুকু কভার করে ফেলতে পারি। তাই তোমাদেরও সেই স্পিডটা এবং তোমাদেরও সেই আকাঙ্ক্ষাটা মনের মধ্যে থাকতে হবে যে আমরা যেন এই সময়টাকে যেহেতু কাজে লাগানোর জন্য আমরা পড়াশোনা করছি, সময়টাকে যেন আমরা সত্যি সত্যি কাজে লাগাতে পারি। কারণ এগুলোর কোনো কিছুই তুমি কিন্তু অ্যাভয়েড করতে পারবা না। আর এই সিলেবাসটা কিন্তু তোমাদের জন্য ফিক্সড, এটা পরিবর্তন হবে না। যাই হোক, চলো আমি তোমাদেরকে এখন স্টোর লেজারটা স্টার্ট করব। আমি তোমাদেরকে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে কিভাবে স্টোর লেজার মেইনটেইন করতে হয় আমি সেইটা শেখাবো। আর সেটা শেখার জন্য আমি আমার হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। এইটা আমার আলোচনার বোর্ড, আর আমার হোয়াইট বোর্ডটা হচ্ছে এই যে আমার পাশে, এই হচ্ছে আমার হোয়াইট বোর্ড। আমি ম্যাটেরিয়ালের আলোচনাটা আমি এখানে করব। এখানে আমি প্রথমে স্টোর লেজারটা করার জন্য আমি প্রথমে এখানে একটা টেবিল টানবো স্টোর লেজারের। আর টেবিল টানার পর আমি কোশ্চেনটা নিচে লিখবো, আর এক লাইন কোশ্চেন লিখবো, আর আমি টেবিলের মধ্যে এই অঙ্কটা বসাবো, যাতে তোমরা খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পারো। তাহলে চলো আমি আমার টেবিলের মধ্যে চলে যাচ্ছি, আর তোমরা স্টোর লেজার, আর তোমরা তোমাদের খাতার মধ্যে এই স্টোর লেজারের আলোচনা যেহেতু আমি শুরু করছি, তোমরাও তোমাদের খাতার মধ্যে স্টোর লেজারের আলোচনার জন্য নোট শুরু করে দাও।
দেখো স্টোর লেজার করার জন্য আগে আমি তোমাদেরকে একটা টেবিল করব। এখানে পার্টিকুলারস এর জন্য একটা ঘর হবে, আর ওইদিকে ঘর হবে ডেটের জন্য একটা ঘর হবে, পার্টিকুলারস এর জন্য একটা ঘর হবে, আর এদিকে হবে তোমার প্রত্যেকটার জন্য তিনটা তিনটা করে 9টা, তারপরে মোট 11টা ঘর হবে। তাহলে চলো আমি এখানে 11টা ঘর টেনে ফেলি। আমি 11টা ঘর টেনে ফেললাম, আর এইটার ভিতরে আমি লেখাগুলোর এটা একটু ছোট করে লিখবো যাতে আমার সবকিছু আমি তোমাদেরকে ঠিক মতন দেখাতে পারি। এটা আমি ছোট করে ফেললাম। দেখো এটা হচ্ছে ডেট, আমি আগে ঘর কমপ্লিট করব, তারপর তোমরা ঘর করবা। এটা ডেট, এটা পার্টিকুলারস, এটা ডেট, এটা পার্টিকুলারস, পার্টিকুলারস এর জন্য শুধু আমি এতটুকু ঘরে রাখবো। আর বাকি ঘরটুকুকে আমি সমান হারে ভাগ করে দিব। এবার আমার এই তিনটা ঘর মিলে এটা হবে আমাদের রিসিপ্ট, এই তিনটা ঘর মিলে এটা হবে আমাদের ইস্যু, আর এই তিনটা ঘর মিলে এটা হবে আমাদের ব্যালেন্স। এটা হবে রিসিপ্ট, এটা হবে ইস্যু, এটা হবে ব্যালেন্স। রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স। আচ্ছা এখানে রিসিপ্টের মধ্যে লিখলাম এটা কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি, এটা রেট, এটা অ্যামাউন্ট। এটা কোয়ান্টিটি, এটা রেট, এটা অ্যামাউন্ট। কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এই একই জিনিস এখানেও হবে, এই একই জিনিস এখানেও হবে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেবিল। আমি টেবিলটা করলাম। আচ্ছা এবার তোমরা এই টেবিলটা টানতে থাকো নিচে, আমার নিজের টেবিল টানা শেষ, তোমরা নিজেরা টেবিলটা টানতে থাকো, আর আমি সেই ফাঁকে উপরের একটা প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে থাকি। উপরে একটা প্রেজেন্টেশন আছে আমাদের, সেটা আমরা কমপ্লিট করতে থাকি। আর তোমরা ঘরটা টানতে থাকো, আমি হ্যাঁ ওটা তোমরা লিখবা, কিন্তু তোমার টেবিলের উপরে লেখা যখন জায়গা রাখো উপরে, তোমরা এটা করতে থাকো, ততক্ষণ আমি এটা লেখা শেষ করি। হ্যাঁ এখানে আমাদের তিনটা কাজ করতে হবে, সেটা হচ্ছে
এটার প্রেজেন্টেশনটা আমি করছি। যেহেতু এটা স্টোর লেজার, সেহেতু তোমরা কিন্তু এই পুরো লেজার যে ছকটা যেভাবে করতে হয় তোমরা কিন্তু ওভাবেই করবে। আমরা এখানে প্রথমে লিখবো ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা লিখে এইভাবে ডট ডট দিয়ে দিব। তারপর লিখবো কোড নং, কোড নাম্বার লিখে এইভাবে ডট ডট দিয়ে দিব। তারপর লিখবো পিন নং, পিন নং লিখে আমরা এইভাবে ডট ডট দিয়ে দিব। আর সবার শেষে আমরা লিখবো লোকেশন, এটা লিখে আমরা এখানে ডট ডট দিয়ে দিব। এটা আমরা করবো এখানে। আর এখানে আমরা লিখবো ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, তারপর লিখবো রিঅর্ডার লেভেল। এই ছকটা সবসময় তোমাদেরকে মেনটেন করতে হবে। স্টোর লেজার, আমরা স্টোর লেজারটা করছি।
আমরা স্টোর লেজার করছি এবং আজকে আমরা যে মেথডটা তোমাদেরকে শেখাবো সেই মেথডটা হচ্ছে, এখানে আমি মেথডটার নামটা লিখবো। এখানে আমি মেথডটা লিখবো, মেথডের নামটা। ব্যাস, আমরা মেথডটার নাম লিখবো। আমরা আজকে শিখবো হচ্ছে তোমার ফিফো মেথড, স্টোর লেজার আন্ডার ফিফো মেথড। আমরা প্রথমে আজকে ফিফো মেথডটা শেখাবো তোমাদের কাছে, কিভাবে আমরা ফিফো মেথডটা মেইনটেইন করব, তোমরা সেটাই আজকে এই অঙ্কটার মাধ্যমে শিখবা। আমরা আমাদের প্রেজেন্টেশনটা রেডি করে ফেলি। তো তার মানে হচ্ছে তুমি স্টোর লেজারটা জন্য একটা ঘর টানবা। স্টোর লেজারটা জন্য ঘর টানার পর বাম দিকে, আমি তো বক্স করেছি, তোমরা বক্স করবে না, আমি বক্স না করে করতে পারতাম না, কিন্তু তোমরা বক্স করবে না, এমনি সাইডে লিখে দিবা ম্যাটেরিয়াল, কোড নাম্বার, বিন নাম্বার, লোকেশন, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিওটা লেভেল। আর এই জিনিসগুলো এরকম ডট ডট থাকবে, এই জিনিসগুলোর মধ্যে এরকম ডট ডট থাকবে, এগুলোর মধ্যে কিন্তু কোনো ইয়ে হবে না, মানে কোনো স্যার আমি বক্স করে ফেলছি। আচ্ছা, কোনো কিছু লিখতে হবে না, মানে এর ভিতরে কোনো কিছু লিখতে হবে না, এর ভিতরে তোমাকে কোনো কিছু খালিভাবে ডট ডট দিয়ে রাখতে হবে, কারণ এটা একটা প্রেজেন্টেশন। তাই এটা এইভাবে রাখতে হয় সবসময়। প্রত্যেকটা স্টোর লেজার করার সময় আমরা কিন্তু আমাদের টেবিলটা এইভাবে তৈরি করব। আমরা বাম দিকে এই ঘটনাগুলো লিখবো, কোনো কিছু বসাবো না, ডান দিকে এই ঘটনাগুলো লিখবো, কোনো কিছু বসাবো না, আর উপরে স্টোর লেজার লিখবো, নিচে লিখবো আন্ডার ফিফো মেথড। এইভাবে কিন্তু আমরা আমাদের অঙ্কটা করব। এইবার আমরা আমাদের এটার ভিতরে সলিউশন শুরু করব, এটার ভিতরে আমরা সলিউশন শুরু করব। কিন্তু সলিউশন শুরু করার জন্য আমি তোমাদেরকে কোশ্চেনটা, তোমরা অন্য একটা পেজে কোশ্চেনটা লিখবা, কিন্তু আমি তোমাদেরকে এখানেই কোশ্চেনটা লিখে দিব, এখানে আমি তোমাদেরকে কোশ্চেনটা লিখে দিব, তোমাদের কোশ্চেনটা আমি এখানেই লিখে দিব। তোমরা আলাদা পেজের মধ্যে কোশ্চেনটা লেখো, আমি এখানে কোশ্চেনটা লিখবো, কারণ আমরা এই কোশ্চেনটা থেকেই আমি তোমাদেরকে ফিফো মেথডে কিভাবে স্টোর লেজার মেইনটেইন করতে হয় সেটা শেখাবো। তাহলে আমি আমার কোশ্চেনটা শুরু করেছি। চলো আমরা কোশ্চেনটা রেডি করে ফেলি। এখানে আমি কোশ্চেনটা তুলবো আর একটা একটা করে আইটেম আমি এর মধ্যে বসাবো। তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে কোশ্চেনটা তুলে ফেলো। দেখো, প্রথমে হচ্ছে 2020 জানুয়ারির 1 তারিখ, 2020 জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখে আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল ছিল 500 কেজি at the rate of টাকা 10 per kg। তাহলে আমাদের প্রথম ঘটনাটা দেওয়া ছিল, ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল আমাদেরকে 500 কেজি at the rate of টাকা 10 per kg। তার মানে আমাদের ওনারা বলছে যে আমাদের এই অঙ্কে আগে থেকে হাতে ব্যাগ ছিল জানুয়ারি মাসের 1 তারিখ, 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আগে থেকে আমাদের হাতে ছিল 500 কেজি মাল, আর এই মালের দাম ছিল 10 টাকা করে। এই ঘটনাটাকে আমরা আমাদের স্টোর লেজারের মধ্যে কিভাবে বসাবো? আমরা কিন্তু ফিফো মেথডটা ফলো করছি, তোমরা খেয়াল করো। তোমরা দেখো, আমি এখানে ডেটের ঘরে 2020 আর লিখলাম জানুয়ারির 1 তারিখ, আর আমরা এখানে লিখে দিব স্যার আগে পুরো কোশ্চেনটা লেখা তো স্যার।
না না না, একটা একটা করে আইটেম, একটা একটা করে আইটেম আমরা, তুমি আলাদা পেজে লেখো, এই ঘটনাটা তুমি আলাদা একটা পেজে লেখো, অন্য পেজে লেখো। এই যে পেজে তুমি খতিয়ান করছো এই পেজে লিখো না, তাহলে প্রত্যেকটা আইটেম কিভাবে বসবে এটা আমি তোমাদেরকে বুঝাতে পারবো। কি বলছি বুঝছো? প্রত্যেকটা আইটেম কিভাবে বসবে এটা আমি বুঝাতে পারবো। এরকম দুইটা আইটেম বসাতে পারলে বাকিগুলো আমি এমনি তোমরা বসাতে পারবে। এদিকে দেখো, প্রথমে আমরা লিখে ফেললাম ওপেনিং ব্যালেন্স। দেখো আমি ওপেনিং ব্যালেন্সটা, যদি আমাদের প্রশ্নের মধ্যে ওপেনিং ব্যালেন্সটা দেওয়া থাকে, তাহলে আমরা এই ওপেনিং ব্যালেন্সটা কিভাবে বসাবো? ওপেনিং ব্যালেন্সটা আমরা সরাসরি ব্যালেন্সের ঘরে চলে যাব। আমরা সরাসরি ব্যালেন্সের ঘরে গিয়ে আমরা ওপেনিং ব্যালেন্স ছিল 500 মাল, আমরা কোয়ান্টিটির ঘরে লিখবো 500। আমাদের রেটটা ছিল 10 টাকা, আমরা রেটের ঘরে লিখবো 10 টাকা। তাহলে আমাদের অ্যামাউন্টটা হবে হচ্ছে 5000 টাকা। আমাদের অ্যামাউন্টটা লিখবো আমরা এই যে 5000 টাকা। এটা লেখা হয়ে গেলে তোমরা এটা একটা দাগ টেনে এটাকে আলাদা করে দিবে। এই আইটেমটা লেখা শেষ, একটা দাগ টেনে এটাকে আমরা এইভাবে আলাদা করে দিব। তাহলে তোমরা বলো তো আমরা আমাদের ওপেনিং ব্যালেন্সটা লিখতে পেরেছি কিনা সবাই? স্যার আচ্ছা, এরপরে আসো জানুয়ারির 4 তারিখ। জানুয়ারির 4 তারিখে আমরা পারচেজ করছি, আমরা পারচেজ করছি 900 মাল, 900 কেজি at the rate of টাকা 10 টাকা 50 পয়সা পার কেজি। তাহলে দেখো আমাদের পরবর্তী 2 নম্বর ঘটনা ছিল জানুয়ারি 4 তারিখের ঘটনা ছিল আমরা পারচেজ করছি 900 কেজি মাল। মনে রেখো আমরা যে স্টোর লেজারটা করছি এটা কে করছে জানো? এটা করছে স্টোরের ম্যানেজার। এটা করছে স্টোরের ম্যানেজার। একজন স্টোরের যে ম্যানেজার, যার দায়িত্বে স্টোর থাকে, সেখানে সমস্ত মাল সে রাখবে এবং চাওয়া মাত্রই, যখনই তার কাছে মাল চাওয়া হবে তখনই সে সেই মালটা সরবরাহ করবে এবং নিখুঁতভাবে মালের হিসাব রাখবে। সেই স্টোর ম্যানেজার যখন এই কাজটা করবে, তখন দেখো জানুয়ারির 4 তারিখে যখন সে মালটা পারচেজ করবে, তখন বলতো তার স্টোরে মালটা রিসিপ্ট হবে না? তার মালটা পারচেজ করা মাত্রই তার স্টোরে মালটাকে রিসিপ্ট হবে না বলতো? তাহলে আমরা জানুয়ারির 4 তারিখ আমরা এখানে পারচেজ লিখে দিব। আমরা পারচেজ লিখে দিব, এখানে লিখে দিব 900 কেজি। আর রেট ছিল আমাদের এটা কত টাকা? 10 টাকা 50 পয়সা। গুণ করে দেখো তো টাকাটা কত হয়? 9450। তাহলে 9450 টাকা হয়। এবার যখন তুমি ব্যালেন্সে যাবা, তখন তুমি খেয়াল করে দেখো আমাদের আগে থেকে কিন্তু 10 টাকা দামের মাল ছিল। এখন যে আমি 10 টাকা 50 পয়সাতে যে মালটা কিনেছি, তাহলে এখন আমার হাতে কি 2 রেটের মাল চলে আসবে না? বলতো আমার ব্যালেন্সে এখন 2 রেটের মাল থাকবে না আমার হাতে? একটা রেট 10 টাকা রেটের মাল, আর একটা হচ্ছে 10 টাকা 50 পয়সা রেটের মাল। এই কথাটা কি তোমরা বুঝতে পারতেছো? কিন্তু ব্যালেন্সের মধ্যে যখন আমি মালটা সাজাবো, তখন পুরান মালটা আমরা আগে লিখবো। আগে আমাদের 500 মাল ছিল 10 টাকা রেটে, আর নতুন মালটা আমরা নিচে লিখবো সব সময়। নতুন মাল আসছে 900 মাল 10 টাকা 50 পয়সা রেটে। তাহলে এই 2 রেটের মাল আমাদের কাছে চলে আসলো। 500 মাল যেটা 10 টাকা রেটে ছিল তার মূল্যটা ছিল 5000 টাকা, আর 10 টাকা 50 পয়সা করে যে 900 মাল কিনেছি তার দাম ছিল 9450 টাকা। আমার ব্যালেন্সটা লেখা শেষ। এবার একটা স্কেল দিয়ে আমি এটাও দাগ টেনে দিব আলাদা। বলতো তোমরা এই লাইনটা লেখা বুঝছো কিনা সবাই? নতুন করে যখন কোনো মাল কেনা হয়, তখন সেই মালটাকে কিভাবে ব্যালেন্সে সাজাতে হয় সেতু ক্রমে। তোমরা কি এই কথাটা বুঝতে পারছো? উৎসব, তোমরা কি কথাটা বুঝতে পারছো? উৎসব তুমি কি বুঝতে পারতেছো? উৎসব তো নাই। উৎসবের উত্তরটা কালকে আছে। ও নাই তো জানি, তাও আমি ধরে লইতেছি যে ও আছে। স্যার আমরা উৎসবের হয়ে উত্তর দিচ্ছি। জি স্যার বুঝছি। বাপ স্যার তো ট্যালেন্ট আপনার। স্যার মনে হইতেছে এরকম টাইপের অঙ্ক আমরা ইয়াতে ইন্টারে করছিলাম। আমরা অনার্স ফার্স্ট ইয়ারে করছি। ফার্স্ট ইয়ারে কস্ট অফ গুডস সোল্ড বের করতে গিয়ে মার্চেন্ডাইজিং এর মধ্যে করেছো। কস্ট অফ গুডস সোল্ড বের করতে গিয়ে মার্চেন্ডাইজিং এর মধ্যে তোমরা করেছো। হ্যাঁ, তো যার জন্য এগুলো তোমাদের কাছে কঠিন লাগবে না। আর এখন তোমরা ওই জিনিসের উপর একটা আলাদা চ্যাপ্টারের অঙ্ক করছো, তাই এগুলো তোমাদের কাছে কঠিন লাগবে না, বরঞ্চ ভালো লাগবে।
খালি একটাই প্রবলেম যে অনেকগুলো মেথড তো, তাই মনে রাখার জন্য প্র্যাকটিস করতে হবে, একটু সময় লাগবে, আর কিছু না। আচ্ছা, জানুয়ারির 4 তারিখের পর এবার চলে যাও জানুয়ারির 7 তারিখ। জানুয়ারির 7 তারিখ আমরা লিখবো ইস্যু টু ফ্যাক্টরি। আর ইস্যু টু ফ্যাক্টরিতে আমরা 500 কেজি মাল দিয়েছি। না, 500 না, ইস্যু টু ফ্যাক্টরিতে আমি 400 কেজি মাল দিয়েছি। স্যার তোমরা এগুলো মনে কি রেখো। আপনি নিজেরই মন করার মধ্যে? হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা মনে রেখো, আমি কারখানায় 400 কেজি মাল ইস্যু করছি, এই 400 কেজি মালের রেট কিন্তু ওনারা কখনো দেবে না, কারণ ইস্যু করার মালের রেট কখনোই ওনারা দেবে না। ওনারা পারচেজ করা মালের রেট দিয়ে দিবে, কিন্তু আমি ফ্যাক্টরিতে যে মালটা ইস্যু করতেছি সেটা কোন রেটের মাল সেটা কিন্তু কখনোই প্রশ্নের মধ্যে ওনারা দিয়ে দিবে না। কথাটা ভালো করে মনে রেখো। আমরা কিন্তু এখন অঙ্কটা খালি সমাধানটা শিখতেছি না, আমরা অঙ্কটার সমাধানও শিখতেছি, আমরা অঙ্কটার প্রশ্নটাও শিখতেছি। প্রশ্নটাও ভালো করে মনে রাখতে হবে, সমাধানটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে দেখো, ইস্যু টু ফ্যাক্টরি 400 কেজি, তার মানে আমরা কারখানায় ইস্যু করছি 400 কেজি মাল। এই 400 কেজি মাল আমরা কিভাবে কারখানায় ইস্যু করছি, কিভাবে এটা ইস্যু করা হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। চলো, এটা আমরা জানুয়ারির 7 তারিখ, আমরা আমাদের সলিউশনে চলে যাই। সলিউশনে গিয়ে টাইম করতেছো তুমি আমার সাথে সাথে? জানুয়ারির 7 তারিখ, জি স্যার। জানুয়ারির 7 তারিখে গিয়ে আমরা এখানে লিখে দিলাম ইস্যু, আমরা এখানে লিখে দিব ইস্যু অথবা ইস্যু টু ফ্যাক্টরি। আমরা ইস্যু করতে যেহেতু, তাহলে এটা আর রিসিপ্টের ঘরে বসবে না, এটা তখন ইস্যুর ঘরে বসবে। আর এবার আমাদেরকে একটা কথা চিন্তা করতে হবে সবাই, আমাদের যেহেতু এখানে কোনো রেট দেয়নি, তাহলে এখন আমরা এই দুটো মালের মধ্যে আমরা কোন রেটের মালটা ইস্যু করব সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু আমাদের মেথড। FIFO, ফার্স্ট ইন ফার্স্ট যেহেতু মেথডটা ফিফো, তার মানে আমরা আমাদের প্রথম রেটের মালটাই আমরা এখন ইস্যু করব। তোমরা কি আমার কথাটা পরিষ্কার বুঝতে পেরেছো? প্রমি কি আমার কথাটা পরিষ্কার বুঝতে পেরেছো? ইস্যু করার জন্য ওনারা কোনো রেট দেবে না, এটা তোমাকে নির্ধারণ করতে হবে, আর আমরা এটা নির্ধারণ করব মেথড অনুযায়ী। আর আমাদের মেথড অনুযায়ী আমাদের এই মেথডটা যেহেতু ফিফো, তাহলে ফার্স্টের যে মালটা রয়েছে ওই রেটের মালটাই আমরা এখন ইস্যু করব। আমাদের ফার্স্টে 500 মাল ছিল 10 টাকা রেটে, ওখান থেকে আমরা 400 মাল 10 টাকা রেটে, তাহলে দাম আসছে 4000। যদি আমি ইস্যু করে দেই, তাহলে এবার বলো তো দেখি আমার ব্যালেন্সে ওই 500 মাল থেকে এখন 100 মাল রয়ে যাবে না? জি স্যার। যার দাম 10 টাকা করে 1000